শুভ সন্ধ্যা। বিনয় মজুমদারকে নিয়ে আমরা অনেক রকম কথা বলি, গল্প চলে নানা রকম। তো এরকম একটা আয়োজন যে শর্মিষ্ঠা আড্ডা এবং থেকে করলেন, এর জন্য আমি শর্মিষ্ঠাকে সাধুবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। আমার বলার বিষয় ছিল বিনয় মজুমদার হয়ে ওঠার গল্প এবং আমি কিভাবে ব্যক্তিগতভাবে তার সঙ্গে মিশেছি এবং আমি কিভাবে তাকে বুঝেছি। বিনয়ের হয়ে ওঠার গল্প কিছুটা বিনয়ের বইয়ের প্রথম প্রকাশক এর লেখা থেকে সুকন্যা পড়ে দিয়েছেন, সুতরাং আমার এ বিষয়ে আর কিছু বলার নেই। আমি বলি আমার বিনয় আবিষ্কারের কথা। 1978 সালে, সেই সময় 70-এর দশকের শেষের কথা বলছি, তারিখটা 78 সালের 25শে জুন। প্রেসিডেন্সি কলেজ, তখন ইউনিভার্সিটি হয়নি, তার বেকার হলে সারা বাংলা কবি সম্মেলন, প্রবাহ বলে মুর্শিদাবাদের একটা পত্রিকা সারা বাংলা কবি সম্মেলন করতেন। সকাল 10টা-11টা থেকে সন্ধ্যে 8টা অবধি কবিতা পাঠ, খাওয়া দাওয়া এইসব থাকতো। তখন এত কবিতা পড়া, এত হল অডিটোরিয়াম হয়নি, ফলে ওই একটা দুটো যে অনুষ্ঠান হতো তাতে বহু লোকজন এবং সারা বাংলা থেকে কবিরা আসতেন। তো আমার প্রথম একটা লেখা শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে, আমার খুব ইচ্ছা ছিল যে শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার একটা লেখা বেরোক কোনো একটা পত্রিকায়, এইটুকু আমার ইচ্ছে ছিল। তো সেই পত্রিকাটা বেরোবে সেদিনকে, আমি ওই জন্য গেছি ওখানে। আমি দেখলাম একটা লোক একটা ঢিলে প্যান্ট, একটা পাম শু কিন্তু একটু ছেঁড়া, মানে ক্ষয়ে গেছে গোছের, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর কিছু ছেলে তাকে কাগজের মোড়ক বানিয়ে ছুটছে, বলছে এই করে, মানে তাকে খুব ইয়ার্কি করছে বা মানে তাচ্ছিল্য করছে বা বিরক্ত করছে, এবং সে ভয় তত সিঁটিয়ে যাচ্ছে। তো উদ্যোক্তাদের একজন এসে তাকে রেস্কিউ করলেন। আমি জানলাম তার নাম বিনয় মজুমদার। তো তখনও আমি তার কবিতা কিছু পড়িনি, তার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এর আগে কিছুদিন আগে গোর্কি সদনে একটা কবিতা অনুষ্ঠানে বিনয় মজুমদার কবিতা পড়তে উঠেছিলেন, এবং সেই সময় গোর্কি সদনে উনি যখন কবিতা পড়তে উঠলেন, গোর্কি সদনে অডিটোরিয়াম, প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। তো উনি উঠে চাঁদ ভুট্টো সিরিজ ওর কিছু কবিতা আছে, সেই কবিতাগুলো পড়তে শুরু করেন। এবং আমি দেখলাম, মানে আমার বয়স তখন খুবই কম, কিন্তু আমি দেখলাম যে সবাই সেম বলতে শুরু করেছে, এবং কিছুক্ষণের মধ্যে হল প্রায় খালি হয়ে গেল আর কি। ওইখানে ওই দিন মৃদুল দাশগুপ্ত বলে একটি তরুণ ছেলে, সে উপস্থিত ছিল। তাকে প্রথম পুরস্কৃত করা হয়, তার জীবনে সেটাই ছিল প্রথম পুরস্কার। তো উদ্যোক্তারা বিনয়কে এসে ওই সবাই সেম করছে বলে একসময় থামিয়ে দেয়। তো মৃদুল পুরস্কার নেবার সময় তার প্রতিবাদ করেছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। মৃদুলের তখন 22 বছর বয়স হবে, কি 21 বছর বয়স হবে। এরপরে
আমার বাড়িতে প্রচুর বইয়ের সম্ভার ছিল আমার পিতৃদেবের সংগ্রহের। তো আমি বই টই মাঝে মাঝে নাড়াচাড়া করতাম আর কি, মানে এই জাস্ট আগ্রহে, বইয়ের প্রতি আগ্রহে আমি বিনয় মজুমদার বলে একজনের দুটো বই ঈশ্বরীকে বলে খুঁজে পেলাম, যেখানে কবিতাগুলো কেটে কেটে নানা রকম অকথ্য শব্দ সেখানে বসানো রয়েছে। এটা আমি আমার যে বয়সের কথা বলছি তখন আমার 18-19 বছর বয়স হবে। তো একজন পূর্ণবয়স্ক লোক, সে তার নিজের বইয়ে কেটে কেটে অকথ্য সব শব্দ লিখছে, এইটা আমার কাছে খুব আগ্রহের উদ্রেক ঘটিয়েছিল এবং আমি ওর লেখাটা মানে কি লিখেছিল সেটা পড়তে আগ্রহী হই বা আকৃষ্ট হই আর কি। এই সময়টাই আমি কিন্তু অন্যদের কবিতা পড়াও আস্তে আস্তে শুরু করছি। বিনয়ের কবিতা পড়তে গিয়ে আমার সেই বয়সে, মানে আমার তখন 18-19-20 এরকম বয়সে যখন পড়তে গেলাম, পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছিল, কারণ সেই সময়টা আমরা কাদের কবিতা পড়ছি, আমরা যখন কলেজে ঢুকছি আমরা কিন্তু মূলত পড়ছি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, তার সঙ্গে তাদের পরবর্তী সুভাষ মুখোপাধ্যায়ের পরবর্তী হচ্ছে মানে প্রধান যাদের লেখা পড়ছি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, এর পাশাপাশি বিনয়। এবং সেই সময় কিন্তু শক্তি চট্টোপাধ্যায়, আমি বলছি 80-র দশকের গোড়ায়, মোটামুটিভাবে একজন নক্ষত্র, খুব জনপ্রিয় কবি। তার 1100 কপি বই ছাপা হয়, তখন বই ছাপা হতো 1100 কপি করে, লেটার প্রেসের যুগ, এবং এক বছরের মধ্যে 1100 কপি বই বিক্রি হয়ে যায়। সেইখানে আমি কিন্তু বিনয়ের কবিতা পড়তে গিয়ে দেখলাম একেবারে অন্যভাবে, অন্য ভাষায় মানে আমাদের যেটা অন্তরের কথা সেটা খুব কি বলবো, খুব সুন্দরভাবে, খুব মন্দ্র উচ্চারণে তিনি কবিতাগুলো লিখেছেন, এবং যে উচ্চারণগুলো একজন পাঠকের পড়তে পড়তে মনে হতে পারে যে এটা তারই উচ্চারণ। একজন কবির পক্ষে এইটা একটা বড় সার্থকতা। আমার বিনয়ের প্রতি এই যে কৌতূহল জন্মানো, এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। বিনয় এখন ঠাকুরনগরে থাকে এবং 87 সালে মাথা মস্তিষ্কের কোনো গণ্ডগোলের জন্য তাকে মেডিকেল কলেজে রাখা হয় এবং ওর সঙ্গে দুজন পুলিশ পাহারা থাকতো বাইরে, যাতে ও পালিয়ে না যেতে পারে। সেই সময় 87 সালে আমি প্রত্যেক দিন বিনয়ের সঙ্গে দেখা করতে যেতাম মেডিকেল কলেজে। আমার অফিস ছিল ব্রাবন রোডে, ওখান থেকে সন্ধ্যের পরে আমি হেঁটে মেডিকেল কলেজে আসতাম। শনিবার রোববার ছুটি থাকলে, রোববার আসতাম না, শনিবার ছুটি থাকতো, শনিবার দিন দুপুরবেলায় আসতাম, অনেকক্ষণ থাকতাম। বেশিরভাগ দিনই আমার সঙ্গে আমার এক বন্ধু, সে কবি অনিক রুদ্র থাকত। তো সেইখানে বিনয়ের সঙ্গে আমার মানে বলা যেতে পারে একটা আদান প্রদান গড়ে ওঠে, কবিতা নিয়ে নানান কথাবার্তা হয়। কিন্তু কথাবার্তাগুলো বলতে গিয়ে আমি দেখি যে খুব অসংলগ্ন কথাবার্তা বলেন, মানে
আজকে যে কথাটা বলছেন দুদিন পরে কিন্তু একেবারে বিপরীত কথা বলছেন, এবং খুব মজার একটা কথা বলেছিলেন। আমি একবার প্রশ্ন করেছিলাম যে আপনার সমসাময়িক কবিদের মধ্যে কাকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? তো উনি একটুও না ভেবে উত্তর দিয়েছিলেন যে তৃতীয় এবং চতুর্থ নম্বরে থাকবে একজন অলোকরঞ্জন, একজন শঙ্খ ঘোষ, আর 5 থেকে 10-এর মধ্যে যে কোনো নাম তুমি বসিয়ে দিতে পারো। 1 আর 2-এর একজন হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, আর একজনকে সেটা মহাকাল বলবে। তো এইটা আমার খুব ইন্টারেস্টিং বা মজা লেগেছিল। তারপরে তার ততদিনে বিনয়ের চর্চাও শুরু হয়েছে, মাঝখানে বিনয়ের চর্চা অনেকদিন হয়নি, তারপরে বিনয়ের চর্চা শুরু হয়েছে, অনেক লোকজন ঠাকুরনগরে যাওয়া শুরু করেছে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করেছে। পাশাপাশি একটা কাহিনী উঠে আসছে যত না তার কবিতা চর্চা হচ্ছে তার সঙ্গে, সেটা হচ্ছে গায়ত্রী বলে একটা নামের উঠে আসছে। তো আমাদের এইটা বাঙালিদের বোধহয় একটা স্বভাবই বলতে পারি যায়, কবির কবিতাকে বাদ দিয়ে তার আনুষঙ্গিকের প্রতি বেশি আকর্ষণ। এটা শক্তি চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে, তিনি কী লিখেছেন তার চেয়েও বেশি তিনি কোথায় বিনা টিকিটে চলে গিয়েছিলেন, কবে বাড়ি ফেরেননি, কোথায় কি করেছেন, এগুলি বেশি আলোচনা একসময় হয়েছে। তো এই গায়ত্রী চক্রবর্তী যেহেতু এই নামটি যার, তিনিও একজন খুবই মানে আমাদের বাংলার সংস্কৃতির একজন, বাংলার সংস্কৃতি কেন সারা বিশ্বের সংস্কৃতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো এই সম্পর্কে বিনয় নানা রকম প্রহেলিকার সৃষ্টি করেছেন। তো এই প্রসঙ্গে বলি, আমি বিভিন্ন জনের কাছ থেকে যার মধ্যে দুজনের আমি নাম করছি। একজন বিনয়ের প্রথম প্রকাশক দেবকুমার বসু, অন্যজন সমীক বন্দ্যোপাধ্যায়, বিনয়ের যিনি সহপাঠী ছিলেন একই সময় প্রেসিডেন্সিতে। বিনয়ের সঙ্গে গায়ত্রী চক্রবর্তীর দুদিনের বেশি দেখা হয়নি। প্রথম দিন দেখা হয়েছিল, বিনয় কফি হাউসে অপেক্ষা করছিল, সেই সময় গায়ত্রী চক্রবর্তী প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা এসে একটা টেবিলে বসে, জায়গা না পেয়ে বিনয় যে টেবিলে বসেছিল সেই টেবিলে বসে, সেইখানে কেউ একজন তাকে আলাপ করিয়ে দেয়। দ্বিতীয় দিন হচ্ছে তারই কয়েকদিন পরে, বিনয় একা কফি হাউসে বসেছিল, গায়ত্রীও একা আসে এবং বিনয়কে একা বসে থাকতে দেখে, এবং যেহেতু কিছুদিন আগে আলাপ হয়েছে, খুব সৌজন্যতাবশত তার টেবিলে গিয়ে বসে এবং কিছু কথা বলে। এছাড়া আর কখনো দেখা হয়নি। তার একটা কারণ হচ্ছে বিনয় মোটামুটি 64 সাল, মানে 64 সাল নাগাদ থেকে বিনয়ের মস্তিষ্কে নানা রকম অস্থিরতা দেখা দিতে থাকে এবং নানাজনকে রাস্তায় মারতে যাওয়া বা কোনো মানে নানা রকম কলেজ স্ট্রিট অঞ্চলে নানা রকম অঘটন ঘটানো শুরু করে আর কি, যে কারণে বিনয়কে মারধরও খেতে হয় সেই সময়। তো একদিন গায়ত্রী চক্রবর্তীকে তাড়া করে প্রেসিডেন্সিতে আসে, এবং এই গল্পটা আমার সমীকদার কাছ থেকে শোনা, এবং তার হাত থেকে পালানোর জন্য ছাত্রছাত্রীরা যেটা মেন গেট সেটা বন্ধ করে অন্য দরজা দিয়ে তাকে বার করে দেয়। তো এই যে একটা ফ্যালাসি তৈরি হয়েছে, আমি এইটাতে কেন বলছি এই গল্পটা পরে আসছি, এই ফ্যালাসিটা কিন্তু বিনয় আরও বাড়িয়ে গেছে।
এই এর একজন ভুক্তভোগী আমি। শর্মিষ্ঠা যে লেখাটা থেকে পড়লো, সেই লেখাটাতে একটা জায়গায় আমি লিখেছিলাম যে গায়ত্রী চক্রবর্তী সেই সময় প্রেসিডেন্সি বোর্ডিংয়ের যিনি সুপারভাইজার ছিলেন বা সুপার ছিলেন, জনার্দন চক্রবর্তী, তার এক কন্যার নাম হচ্ছে গায়ত্রী চক্রবর্তী। তো বিনয় আসলে গায়ত্রী চক্রবর্তী বলতে তাকেই বুঝিয়েছেন। এটা বিনয়ের ইন্টারভিউতে আছে, বিনয় তার ইন্টারভিউতে বলেছিলেন। তো আমি আমার লেখাতে সেটা লিখেছি যে গায়ত্রী কিন্তু এই বিখ্যাত গায়ত্রী চক্রবর্তী নাও হতে পারে, ইনি হয়তো জনার্দন চক্রবর্তীর যা বিনয় বলেছিল সেটা। আর যেদিন বেরিয়েছে তার ঠিক দুদিন পরে এটা আনন্দবাজারে বেরিয়েছিল, আনন্দবাজারের সম্পাদকীয় থেকে আমার কাছে ফোন এসে বলছে যে আপনি এরকম লিখেছেন, জনার্দন চক্রবর্তীর নাতি জনার্দন চক্রবর্তীর নাতি একটা চিঠি দিয়েছে আনন্দবাজারে যে ওনার গায়ত্রী বলে কোনো মেয়ে ছিল না। তো এটার তো একটা রিজয়েন্ডার দিতে হয়, তা আপনি কি বলবেন? আমি বললাম ঠিক আছে, আমি রিজয়েন্ডারটা লিখে পাঠাচ্ছি। তা আমি রিজয়েন্ডার লিখে পাঠালাম, হোয়াটসঅ্যাপেই পাঠালাম। আমি বললাম যে এই বিভ্রান্তি বিনয় বারে বারে সৃষ্টি করেছেন, সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আমি বলতে পারবো না, কিন্তু বারে বারে উনি সৃষ্টি করেছেন এবং লোকজন বা পাঠক বিভ্রান্ত হয়েছেন, যে কারণে বিনয় সম্পর্কে নানা রকম গল্প, পরবর্তী সময় বিনয়কে নিয়ে উপন্যাস লিখতে গেছেন, সেখানে ভুল তথ্যে ভরা। এবং বিনয়কে যারা পরবর্তী সময় ঠাকুরনগরে গিয়ে মিট করেছেন এবং বিনয়ের কথা অনুযায়ী তারা লিখেছেন ভুল তথ্যে ভরা। একটা বলি কিরমভাবে ভুল তথ্য যায়। হাংরিয়ালিস্ট বলে একটি ইংরেজিতে একজন ভদ্রমহিলা একটা উপন্যাস লেখেন, যেটা পেঙ্গুইন বার করে। তো যিনি লেখেন তিনি আমার সঙ্গে পরবর্তী সময় আমার সঙ্গে যোগাযোগ হয় এবং তিনি আমাকে বলেন যে এরকম আমি এটা লিখেছি, এরকম বিনয় হাংরি আন্দোলন করতো ইত্যাদি। তো আমি ওকে বললাম, বিনয় তো কোনোদিন হাংরি আন্দোলন করেনি। হাংরি আন্দোলনের প্রথম মুখপত্র বার হয় 1961 সালে। তখন বিনয় কলকাতায় নেই। 62 সালে শক্তি চট্টোপাধ্যায় একটা চিঠি লিখছে বিনয় মজুমদারকে, সেই চিঠি আমার কাছে আছে, অরিজিনাল চিঠি। একটা চিঠি লিখছে বিনয় মজুমদারকে যে আমি তোমার বই ফিরে এসো চাকা আলোচনা করতে গিয়ে ক্ষুধার শব্দটা পেয়েছি এবং আমরা এখানে একটা হাংরি আন্দোলন শুরু করছি বা করেছি। বিনয় কলকাতা ফিরছে 63 সালে, ফিরে সকলের সঙ্গে যোগাযোগ করছে। 64 সালে কিন্তু হাংরি আন্দোলন উঠে যাচ্ছে, কারণ পুলিশ তাদের গ্রেপ্তার করছে। এই একটা জিনিস, একটা ভুল তথ্য অনেকে দেয়। দ্বিতীয়ত হচ্ছে বিনয় এই যে চাকরি ছেড়ে চলে আসা বা বিনয়ের লেখালেখি, বিনয় কিন্তু সমসাময়িক কবিদের একমাত্র শক্তি চট্টোপাধ্যায় ছাড়া কারোর সঙ্গে বিনয়ের যোগাযোগ ছিল না। এমনকি কৃত্তিবাসের হয়েও লেখা চাইতেন শক্তি চট্টোপাধ্যায়, এবং সেটা ওই শক্তির লেখা বিনয়কে চিঠি, সেখান থেকে এটা স্পষ্টত বোঝা যায়। আমার আর 5 মিনিট সময় আছে একটা কথা বলার। এই যে বিনয় আবিষ্কার দিয়ে শুরু করেছিলাম, অনেক অনেক বছর পরে, মানে এই বছর 5-6 আগে, আমি হঠাৎ আমার বাড়ির আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা লাল কাপড়ে মোড়া ডায়েরি পেলাম, এবং সেই ডায়েরিতে দেখলাম খুলে যে বিনয়কে লেখা বিভিন্ন জনের চিঠি, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা চিঠি, বিনয়ের বাবার লেখা চিঠি, বিনয়ের দাদার লেখা চিঠি,
এবং তার সঙ্গে সেই ডায়েরিতে মোটা আগেকার সুর ডায়েরি হতো, সেই ডায়েরিতে একদিকে কবিতা লেখা এবং কবিতাগুলো কাটাকাটি করা লেখা, কোন কবিতা কোন পত্রিকায় পাঠানো হয়েছে সেগুলো লেখা, আর একদিকে শুধু অ্যালজাবরা, অঙ্ক করে যাওয়া, যার পুরোটাই অ্যালজাবরা আর কি। তো সেইটা পড়ে আমার মানে আবার মনে হলো যে বিনয়কে আবিষ্কারের এখনো অনেকটা বাকি আছে। আমাদের একটা খুব দোষ আছে, কাউকে কিছুর সঙ্গে কাউকে একটা মানে ট্যাগ করে দেওয়া। যেমন বিনয়কে বলা হতো জীবনানন্দর প্রভাবে লিখিত কবিতা, অনেকেই বলেছে, কিন্তু বিনয়ের কবিতা যদি খুব ভালো করে পড়া যায় বা বোঝা যায়, এখানে নক্ষত্রের আলোর কবিতাগুলো পড়া হলো, নক্ষত্রের আলোর প্রথম বই ধরে নেওয়া যায় অপরিপক্ক বই, এবং বিনয়ও তাই মনে করতেন, কিন্তু সেই বইয়েরও যে উচ্চারণগুলো কবিতা, সেই উচ্চারণে জীবনানন্দের কোনো রকম কোনো প্রভাব নেই, কারণ খুব অন্তর্মুখীন কবি হচ্ছে বিনয় মজুমদার। তো আমি এই কথাগুলো বললাম যে বিনয়ের দিনেও বিনয়ের যে রেলিভেন্স, যে সেই রেলিভেন্সটার মূল কারণ হচ্ছে বিনয় যেভাবে কথাগুলো বলে, যে কোনো বিষয় নিয়ে তার অন্তরের উপলব্ধির কথা বলে, সেই কথা সেইভাবে আর কেউ বলেনি। যে কারণে আজকের একজন তরুণ কবিরও বিনয়ের কবিতা পড়তে গিয়ে মনে হতে পারে বা মনে হয় যে এটা তারই কথা। আমি বিনয়ের সম্পর্কে শক্তির দু একটা কথা, শক্তি কি বলেছিল বিনয় সম্পর্কে, সেটা আমি একটা বলে শেষ করছি। বিনয়ের কবিতাগুলি সত্য অসত্যে ভাগ করা, অথচ সত্য সম্পর্কে কেবলমাত্র বর্ণনা করা ব্যতীত বিনয়ের আর যেন কিছু বলার নেই। বারংবার সেই এক চিন্তন অসত্য সম্পর্কেই তার বাগবিন্যাস, এবং ওইসব অসত্য কারণই তার কবিতা গঠনের কারণ। সেই অসত্য কারণ অনুপযুক্ততা, কল্পনা, শিরপ্রীড়া ও প্রেম। ওই অসত্য অংশটি কবির ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা ব্যক্তিগত জীবনী, ওইটুকু পৃথক পৃথকভাবে লিখে জানানোর জন্যই কবিতার উৎপাত। ব্যক্তিগত প্রার্থনা ও প্রত্যাখ্যানে তেমন নির্লিপ্তি নেই যত আছে অন্যান্য বস্তু বর্ণনা করার সময়। সেসব বস্তুর মধ্যে অগণ্য সত্য ও বৈজ্ঞানিক বিচার লিপিবদ্ধ করা মনে হয় বিনয়ের কবিতার একরূপ বিশিষ্ট নিয়ম। আমি এমন ধরনের বৈজ্ঞানিক সত্যকে সরাসরি কবিতার মধ্যে হৃদয়গ্রাহী এবং পরাস্ত ভঙ্গিতে বসিয়ে দেওয়া, বাংলা কেন নানা সময়ের প্রকৃত ইংরেজি বা বিদেশি কবিতাতেও পড়ি নাই, কিংবা আমার পাঠ অতি অল্প। শক্তির বক্তব্য। এর 3 দশক পরে, বিনয়ের 3 দশক পরে কবিতা লিখতে আসা আমার মনে হয়েছে এক ধরনের নিরুপায় জীবন যা আমাদের যাপন করে যেতেই হয়, তারই নানান অনালোকিত অলিন্দে বিনয় ধীর পদক্ষেপে কোনো স্নিগ্ধ আলো নিয়ে হাঁটতে চেয়েছেন। এই পথে তার পূর্বসূরি বা সহযাত্রীরা কেউ হাঁটেনি। তিনি যেটুকু হেঁটেছেন সেই আলো বিচ্ছুরিত হতে থেকেছে প্রজন্মের পর প্রজন্ম। এর বাইরেও তার ভাষা কোনো এক অবকাশে হয়ে উঠেছে আমাদের ভাষাও। মুখের ভাষা নয়, চেতনার ভাষা, যে চেতনা আমাদের ভিতরে আলো দেয়। নমস্কার।